যদি কারো প্রিভিয়াস কোনো ক্লাসের কোনো ওকে স্যার। হ্যাঁ ঠিক আছে, আমরা আজকে কম্পিউটারের আইসিটি চ্যাপ্টারের ইন্টারনেট ও নেটওয়ার্ক যে অংশটা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যেহেতু আমাদের ক্লাস টাইম লিমিটেড, আমরা খুব বেশি হয়তো আলোচনা ডিটেইলস করতে পারবো না, তবে যতটুকু প্রয়োজন আশা করি সেটা আমরা কভার করতে পারবো। ওকে, শুরু করি আমরা। প্রথমে আসি ইন্টারনেট কি। ইন্টারনেট এটা কি বোঝার জন্য আমরা একটু ভিতরে যাই। দেখেন, ইন্টারনেট শব্দটা একটা ইংলিশ শব্দ আমরা জানি, কিন্তু এই শব্দটা এসেছে দুইটা ইংলিশ শব্দ থেকে, একটা ইন্টার কানেক্টেড আর একটা হচ্ছে নেটওয়ার্ক। ইন্টার কানেক্টেড এবং নেটওয়ার্ক, এই দুটো শব্দের ইন্টার এবং নেট ধারণা করা হয় এই শব্দ দুটোকে একসঙ্গে সম্মিলিত করেই ইন্টারনেট শব্দটা এসেছে। এই ইন্টার কানেক্টেড মানে হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত বা সংযুক্ত, আর নেটওয়ার্ক একটা জাল। নেটওয়ার্কটা মানে হচ্ছে জাল। হ্যাঁ, সো পরস্পর সম্পর্কযুক্ত যে নেটওয়ার্ক তাকে আসলে আমরা ইন্টারনেট বলছি। ইন্টারনেট পৃথিবী জুড়ে একটা বিস্তৃত নেটওয়ার্কিং জাল। এই নেটওয়ার্কিং এ একজন আরেকজনের সঙ্গে, অর্থাৎ একজন বলতে এখানে একটা কম্পিউটারকে বোঝানো হয়, একটা মোবাইল ডিভাইস, একটা কম্পিউটিং ডিভাইসকে বোঝানো হয়। কম্পিউটিং ডিভাইস যে কোনো কিছু হতে পারে। কম্পিউটার টেকনোলজির মধ্যে পড়ে এমন যে কোনো ডিভাইস হতে পারে। এটা আপনার রাউটার হতে পারে, কম্পিউটার হতে পারে, মডেম, ওয়াইফাই, সরি, মোবাইল হতে পারে, সার্ভার হতে পারে, এখন অনেক ধরনের আরো অনেক কিছু পাওয়া যায়। প্রিন্টার, নেটওয়ার্ক প্রিন্টার বলি আমরা, সেই নেটওয়ার্ক প্রিন্টার হতে পারে। হ্যাঁ, অর্থাৎ আজকাল আমরা কি করি অফিসে জানেন, প্রিন্টারকে কোনো কম্পিউটারের সঙ্গে কানেকশন দেই না, প্রিন্টারকে একটা নেটওয়ার্ক পোর্টের সঙ্গে, রাউটারের একটা নেটওয়ার্ক পোর্টের সঙ্গে কানেকশন দেই। এর ফলে কি হয়, ওই নেটওয়ার্কে সংযুক্ত যে কেউ কমান্ড দিলে ওই প্রিন্টার অটোমেটিক্যালি প্রিন্ট হয়। এর ফলে আর শেয়ার করার ঝামেলা থাকে না, যে কম্পিউটারের মাধ্যমে শেয়ার করা হয় সেই কম্পিউটার অন করে রাখার বিষয় হয় না। এটা একটা মডার্ন খুব স্মার্ট সিস্টেম বলি আমরা। সো ইন্টারনেট হচ্ছে সমস্ত পৃথিবী জুড়ে বিস্তৃত একটা নেটওয়ার্কিং জাল। এই নেটওয়ার্কিং জালে কি থাকে, কম্পিউটিং ডিভাইসের মধ্যে যা যা পড়ে তার সবকিছুই, যেগুলো ইন্টারনেটের সঙ্গে কানেকশন দেওয়া যায় সবকিছুই এখানে আসতে পারে। এখানে কম্পিউটার হতে পারে, ডেস্কটপ, ল্যাপটপ, রাউটার, তারপরে আপনার মোবাইল, প্রিন্টার, ফ্যাক্স, সবকিছু আজকাল এর মধ্যে আসতে পারে। এবং টেলিফোন সিস্টেম পর্যন্ত। আমরা কিন্তু, আমি যদি আমার অফিসের কথা বলি, আমরা অফিসে আইপি ফোন ব্যবহার করি। আইপি ফোন কিভাবে কাজ করে জানেন? প্রথমে নেটওয়ার্ক যে ল্যান পোর্ট থাকে, এই যে RJ45, আমি একটু দেখাই আপনাদেরকে। ওকে, একটু দেখেন আপনারা এখানে, এই যে আমি এখানে একটা কথা বলেছি আইপি বা ইন্টারনেট প্রোটোকল। আমরা যে ডেটা আদান প্রদান করে থাকি, আমরা এর আগে শিখেছি কম্পিউটার কিন্তু ডেটা নিয়ে কাজ করে, 0-1, যা কিছু হোক 0 এবং 1 এর মাধ্যমে ট্রান্সফার হয়। নেটওয়ার্ক কেবলের মধ্যে, যে কেবলটা আপনাদেরকে একটু আগে দেখিয়েছি আমি, এই কেবলের মাধ্যমে হোক বা বাতাসের মাধ্যমে হোক, যেভাবে চলাফেরা করুক, সেখানে ডেটার আদান প্রদান হয় কোন ফর্মে, 0-1 ফর্মে। এই 0-1 ফর্মে প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইস, মানে কম্পিউটিং ডিভাইস, সেটা হতে পারে ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, প্রিন্টার, মোবাইল, যাই হোক, একটা আইপি বা ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে কানেকশন দেওয়া থাকে, যে কানেকশনটা সবার জন্য মোটামুটি মুক্ত। আপনি সংযোগটা পেলেই আপনি ইন্টারনেটের সঙ্গে সংযোগ হয়ে যান। এতটুকু আমরা জানি, কারণ আমরা আসলে সবাই আজকে ক্লাস করছি ইন্টারনেটের মাধ্যমে। ওকে, এখন ধরেন আসলে আমরা চিন্তা করি, আমি বসে আছি কোথায়, ঢাকাতে। এখন ধরেন আমার আরো একজন ফ্রেন্ড আছে, সে থাকে সিডনিতে, আর একজন ফ্রেন্ড আছে নিউ ইয়র্কে, আর একজন আছে দিল্লিতে। আমরা কি করতে পারি, আমরাও কিন্তু আমাদের মধ্যে কমিউনিকেশন করতে পারি। কিভাবে করতে পারি? আমি ঢাকা থেকে সিডনিতে কমিউনিকেশন করতে পারি, সিডনি দিল্লিতে করতে পারে, দিল্লি নিউ ইয়র্কে করতে পারে, নিউ ইয়র্ক ঢাকা থেকে করতে পারে, প্রত্যেকে ভাইস ভার্সা করতে পারে। আবার আমি সরাসরি দিল্লিতে কমিউনিকেট করতে পারি, নিউ ইয়র্ক সরাসরি সিডনিতে কমিউনিকেট করতে পারে। তাহলে কি, এখন দেখেন, আমরা আগেটাতেই ফিরে যাই, একটু দেখেন এখানে
প্রত্যেকেই চাইলে, ঢাকা চাইলে কি নিউ ইয়র্কের সঙ্গে কমিউনিকেট করতে পারছে, সিডনির সঙ্গে কমিউনিকেট করতে পারছে, আবার দিল্লির সঙ্গে করতে পারছে। একটু খেয়াল করে দেখেন, আমরা শুধু এখন আমার চিন্তা করি, দেখেন খেয়াল করে, আমি কি চাইলে নিউ ইয়র্কের সঙ্গে কমিউনিকেট করতে পারছি, আমি চাই সিডনির সঙ্গে কমিউনিকেট করতে পারছি, আবার আমি চাই দিল্লির সঙ্গে কমিউনিকেট করতে পারছি। একইভাবে তারাও কিন্তু চাইলে আমার সঙ্গে কমিউনিকেট করতে পারছে, প্রত্যেকের সঙ্গে কমিউনিকেট করতে পারছে। এই যে সিস্টেমটা, এটা একটা দেখেন মাঝখানে কিন্তু এটা একটা নেটওয়ার্ক, একটা জালের মতো করে সৃষ্টি হয়েছে। এটা আসলে ইন্টারনেট, একজন আরেকজনের সঙ্গে কানেক্টেড, ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক। এই টার্মটা মনে রাখবেন, আমি আগের লেকচারে যেটা বলেছি, ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক, পরস্পর সংযুক্ত নেটওয়ার্ক। এই পরস্পর সংযুক্ত নেটওয়ার্কটাই এই যে আমি যেটা বলেছি এখানে ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক, বা এখানে কি পরস্পর সম্পর্কযুক্ত নেটওয়ার্ক, এটা আসলে আমাদের ইন্টারনেট। ওকে, এখন ধরেন আমি এখানে ডক্টর মিজানুর রহমান প্রফেশনাল কলেজের কথা চিন্তা করেছি, যে আমরা এই কলেজের 4টা রুমে আছি, একজন আছে 101 নাম্বার রুমে, একজন 102 নাম্বার, একজন 201 নাম্বার, আবার আরেকজন আছে 301 নাম্বার। প্রত্যেকেই যখন প্রত্যেকের সঙ্গে কমিউনিকেট করতে পারবে, তখন সেটাকে আসলে আমরা ইন্টারনেট বা নেটওয়ার্ক বলছি। এই নেটওয়ার্ক, এটা আসলে নেটওয়ার্ক পার্ট আমরা কথা বলছি, আমরা ইন্টারনেটে আরো একটু পরে যাচ্ছি। এই যে নেটওয়ার্ক, এই দেখেন এই নেটওয়ার্ক, একটা প্রথম মাঝখানে যেটা দেখেন এটা ছোট্ট একটা নেটওয়ার্ক, এই যে এই মাঝখানেরটা, এই যে মাঝখানে যেটা দেখছেন আপনারা, এটা একটা নেটওয়ার্ক। এরকম এরকম আরো অনেকগুলো নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক, হ্যাঁ, এটা আরেকটা নেটওয়ার্ক, এটা আরেকটা নেটওয়ার্ক। চাইলে আমরা এরকম অনেকগুলো নেটওয়ার্কের সঙ্গে কানেক্টেড হতে পারি। এই যে ছোট ছোট অনেকগুলো নেটওয়ার্ক যখন একসঙ্গে কানেক্টেড হয়, তখন যে সিস্টেম সেখানে গড়ে ওঠে, সেটাই আসলে ইন্টারনেট। তাহলে আমরা এতক্ষণ জানলাম ইন্টারনেট হচ্ছে ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক। এই ইন্টারকানেক্টেড নেটওয়ার্কের সংক্ষিপ্ত রূপটাকে আমরা ইন্টারনেট নামে চিনি। ধারণা করা হয় যে ইন্টারকানেক্টেড এবং নেটওয়ার্ক শব্দ দুটোকে সংক্ষিপ্ত করেই আসলে ইন্টারনেট শব্দটা এসেছে। এর অর্থ হচ্ছে এখানে পরস্পর সম্পর্কযুক্ত অনেকগুলি কম্পিউটার নেটওয়ার্ক বা কার্যক্রমের সমন্বয় ঘটানো। মূলত এখানে কি করা হয়, হাজার হাজার কম্পিউটার নেটওয়ার্কে সংযুক্ত করা হয়। আমি কিন্তু এখানে কম্পিউটার বলতে শুধু কম্পিউটার মানে ডেস্কটপ বা ল্যাপটপকে বোঝাচ্ছি না, আবারও বলছি, প্রথমে বলে নিয়েছি, যেটা কম্পিউটার বলতে আমি হয়তো লেকচারে বলবো কম্পিউটার, দুঃখিত, কিন্তু কম্পিউটার বলতে আপনারা বুঝবেন এখানে যত ধরনের কম্পিউটিং ডিভাইস আছে সবগুলো, ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল, ওয়াইফাই, রাউটার, হাব, প্রিন্টার, সবকিছু এর মধ্যে আসবে। এবং এই ইন্টারনেটের বিস্তর কি সারা পৃথিবী জুড়ে, সারা পৃথিবী জুড়ে এই বিস্তর রয়েছে। আগে স্যাটেলাইটের মাধ্যমে ভিস্যাট চালু ছিল বাংলাদেশে, তার স্পিড খুব কম ছিল। রিসেন্টলি সম্প্রতি নতুন একটা টেকনোলজি আসছে, একটা কোম্পানি তারা 40,000-এর মতো স্যাটেলাইট পৃথিবীর ভূপৃষ্ঠের উপরে রান করাবে, যেখান থেকে রিমোট অঞ্চলেও ইন্টারনেট কানেকশন দেওয়া সম্ভব হবে স্যাটেলাইটের মাধ্যমে। সো এখন কিন্তু আসলে কেবলের মাধ্যমেই না, ওয়্যারলেস সিস্টেমেও আমরা নেট কানেকশন করি। আপনারা যারা মোবাইলে বাসায় বসে কানেকশন নিয়েছেন, আজকে আমার সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছেন অনলাইন ক্লাসে, আপনারা কিন্তু ওয়্যারলেস সিস্টেমেই আছেন। আমরা রেডিও ওয়েভ ব্যবহার করছি বা টেলিফোন সংযোগ ব্যবহার করছি। এই যা কিছুই আসে আমরা ব্যবহার করছি, এর মূলে কিন্তু আসলে টেলিফোন টেকনোলজি। আমরা দেখব কিভাবে আসলে হয়। ইন্টারনেটের ইতিহাস যদি আমরা প্রথমে দেখি, প্রথমে আসলে আমাদের আরপানেট সিস্টেমের কথা আসে 1960-এর দশকে। মার্কিন মিলিটারি বাহিনী, আর্মি, সামরিক বাহিনী, তারাই আসলে একটা প্রজেক্ট রান করেন নিজেদের মধ্যে কমিউনিকেশন করার জন্য। সেই প্রজেক্টের নাম ছিল অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি। অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সি, দেখেন এখানে খেয়াল করে আমি একটু হাইলাইট করে দিচ্ছি, অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সি বা আরপা। এই আরপা যে প্রজেক্টের মাধ্যমে প্রথম ইউএসএ তে আর্মিরা যে ধরনের নেটওয়ার্ক গড়ে তোলে, প্যাকেট সুইচিং পদ্ধতি সেটা ছিল। এই প্যাকেট সুইচিং পদ্ধতিতে যে ধরনের নেটওয়ার্ক তৈরি করা হয় সেটাকে আসলে তখন আরপানেট বলা হতো। এই আরপানেটটাই ইন্টারনেটের শুরু। আরপানেটের মাধ্যমে আসলে আমরা ইন্টারনেটটাকে শুরু করতে বলতে পারি, যে এইটাই ইন্টারনেটের প্রচলন ঘটায় এই থিওরির মাধ্যমে। এরপর 1989 সালে
আইএসপি, আইএসপি মানে হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। দেখেন একদম নিচের দিকে লিখে দিয়েছি আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। 1989 সালে এই আইএসপির মাধ্যমে ইন্টারনেটটা সবার জন্য ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর 1990 সালের মাঝামাঝি, 1990 থেকে পরবর্তী সময়ে এটা পশ্চিমা বিশ্বে ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে এবং সারা পৃথিবীতে আসলে তখন 90 এর মাঝামাঝি সময় থেকে শুরু করে সারা পৃথিবীতে ইন্টারনেটের ব্যাপক প্রচলন শুরু হয়। এখানে কি আপনারা জানেন কোথায় কোথায় আজকাল আমরা কম্পিউটার ব্যবহার করছি, কোথায় কোথায় ইন্টারনেট ব্যবহার করছি। হ্যাঁ, সংস্কৃতিতে, ব্যবসা বাণিজ্যে, শিক্ষায়, ইলেকট্রনিক মেইল, যোগাযোগের মাধ্যম, ভয়েস মেসেজ, ভিডিও মেসেজ, এমনকি ভিওআইপি কল, সবকিছুর জন্য আমরা এই ইন্টারনেট ব্যবহার করছি। কোথায় কোথায় আপনারা ইন্টারনেট ব্যবহার করছেন এর একটা লিস্ট আপনারা করবেন, আমাকে দেখাইতে হবে না, আপনারা নিজেরাই করবেন। পরবর্তীতে আপনাদের ক্লাস টিচারের সঙ্গে আলোচনা করবেন সে বিষয়ে। আমি একটা লিস্টের কিছু বলে দেই, কিন্তু আপনারা এর বাইরে আরো অনেক কাজ আছে সেগুলা লিস্টিং করবেন। আমি যেমন অল্প কিছু বলে দিচ্ছি। এখানে কি কাজ করি আমরা? আমরা ওয়েবসাইট ব্রাউজিং করি। আপনারা যখন কলেজে ভর্তির জন্য অনলাইনে অ্যাপ্লাই করেছেন তখন একটা ওয়েবসাইটে যেতে হয়েছে, আমরা সেটার জন্য যাব, আসলে দেখব পরবর্তীতে। ইমেল আদান প্রদান করতে হয় আমাদের প্রত্যেকে, যারা আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি বা আইফোন ব্যবহার করি, প্রত্যেকের কাছেই কিন্তু আমরা একটা ইমেল অ্যাড্রেস কিন্তু আমাদের আছে। অডিও ভিডিও কল করতে পারি। আপনারা মোবাইলে ফেসবুক ব্যবহার করেন, ফেসবুকে মেসেঞ্জারে দেখেন অডিও কল করা যায়, ভিডিও কল করা যায়। আর এখন আমরা যে সিস্টেমে আছি এটাও আসলে এক ধরনের ভিডিও কল বা ভিডিও কনফারেন্সিং সিস্টেম। আমরা ফেসবুক ব্যবহার করি, সোশ্যাল মিডিয়া, ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া। সো সামাজিক যোগাযোগ মাধ্যম। দৈনিক পত্রিকা পড়তে পারি আমরা, গান শুনতে পারি, ইউটিউবে ভিডিও দেখি, মুভি দেখি, তাই না? আমাদের এখন সময় কাটে ফেসবুক আর ইউটিউবে, রাইট? আমরা বিভিন্ন অনলাইনে ফর্ম, আপনারা যে কলেজে ভর্তির জন্য রেজিস্ট্রেশন করেছিলেন সেটা একটা ফর্মের মাধ্যমে। আমরা মোবাইল ব্যাংকিং করতে পারি, ইন্টারনেট ব্যাংকিং করতে পারি। আমি এখন ঘরে বসেই কিন্তু আমার ব্যাংকিং যে লেনদেন সেগুলো করতে পারি। আমার কিন্তু অফিসে যেতে হয় না, ব্যাংকেও যেতে হয় না, আমি এখানে বাসায় বসেই ডিজিটাল ব্যাংকিং করতে পারি। সো এর বাইরে আপনারা আরো লিস্ট করবেন আশা করি। আমরা কিছু বিষয় নিয়ে এখানে আলোচনা করছি, এই বিষয়গুলো নিয়ে আরেকটু পরে আলোচনা করব। শুধু আমি বলে রাখি আপনাদেরকে, এখানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটার মাধ্যমে আসলে ওয়েবসাইটের তথ্য সেবা দেখা যায়। আর আচ্ছা ঠিক আছে, আমরা এটা পরে আলোচনা করব। সো আমি যেটা বললাম, ইন্টারনেট ব্যবহারের অল্প কিছু কাজ আমরা বললাম, বাদ বাকি আপনারা আরো অন্ততপক্ষে 20টা কাজ, অন্ততপক্ষে 20টা কাজ লিস্ট করবেন যে ইন্টারনেট দিয়ে কি কি ব্যবহার করা যায়। সো দিস ইজ বেসিক্যালি, এটার উপর একটা পূর্ণাঙ্গ ক্লাস হয়। আমি আরো কথা বলতে পারতাম এখানে, কিন্তু আমি আজকে আরো একটা পার্ট আমাকে আলোচনা করতে হবে, তাই আমি আর ওদিকে খুব বেশি যাচ্ছি না। আমি সেই পার্টে আলোচনা করব। ইন্টারনেটের পার্টটাকে এখানে রেখে আমরা নেক্সট পার্টে একটু আগাই। আমরা সেকেন্ড পার্টে আলোচনা করব কম্পিউটার নেটওয়ার্ক। সো ইতিমধ্যে আমরা একটা অংশ বলে ফেলেছি। ওকে, সো কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে আমরা আলোচনা করব। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে নেটওয়ার্ক মানে হচ্ছে একটা বিস্তৃত জাল। এই জালের মধ্যে, জালের যে বিভিন্ন গিট থাকে, এই গিট গুলোকে যদি আমরা কম্পিউটার ধরি, তো এগুলোকে একটা করে হোস্ট বলা হয়। এই হোস্ট বা কম্পিউটার নোডের মাধ্যমেই কিন্তু আমরা একজন আরেকজনের সঙ্গে কানেক্টেড থাকি। সো কম্পিউটার নেটওয়ার্ক বলতেও আসলে একাধিক কম্পিউটারের মাধ্যমে সংযোগ স্থাপন করাকেই বোঝানো হয়। সহজভাবে বললে, একটা কম্পিউটারের যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার থাকে, আমরা ইতিমধ্যে হার্ডওয়্যার সফটওয়্যার জেনে এসেছি, সেই হার্ডওয়্যার সফটওয়্যার গুলো একটা কম্পিউটারের সাথে আর একটা কম্পিউটার যখন শেয়ার করে, তার যে রিসোর্স রয়েছে, এই শেয়ারিং সিস্টেমটা আসলে নেটওয়ার্ক। দুই বা ততোধিক কম্পিউটারের মাঝে যখন কোনো ডেটা আদান প্রদান করি আমরা, তখন সেটা নেটওয়ার্ক বলে। নেটওয়ার্ক থাকা মানেই সেখানে ইন্টারনেট থাকা কিন্তু নয়। আমরা কিন্তু একটা স্লাইডে দেখিয়েছিলাম যে ডক্টর এম মিজানুর রহমান প্রফেশনাল কলেজের 4টা রুমে আমরা কানেক্টেড হয়েছি। এই 4টা রুমে কানেক্টেড হয়ে আমরা 4 জনের সঙ্গে যোগাযোগ করতে পারছি। তার মানে এই নয় যে সেখানে কিন্তু ইন্টারনেট সংযোগ রয়েছে।
যখন আমরা শুধু চারজনের মধ্যে যোগাযোগ করে চারজন হতে পারে, দুইজন পারে, দুইয়ের অধিক যে কোনো সংখ্যা হতে পারে, এদের মাঝে আমরা সংযোগ স্থাপন করে যোগাযোগ, মানে কিন্তু ইন্টারনেট থাকা নয়। ইন্টারনেট থাকা মানে আপনার সেখানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের অ্যাক্সেস থাকতে হবে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের অ্যাক্সেস থাকতে হবে, অর্থাৎ বহির্জগতে থাকতে হবে আপনাকে সংযোগ। কিন্তু নেটওয়ার্ক ইন্টারনেটের মাধ্যমে হতে পারে, ইন্টারনেট ছাড়াও থাকতে পারে। লাইক আমার বাসায় 4টা কম্পিউটার আছে, আমি 4টা কম্পিউটারের মাধ্যমে ডাটা আদান প্রদান করবো, এর জন্য একটা নেটওয়ার্ক সিস্টেম রান করলাম। এটা শুধু এই 4টা কম্পিউটারের মাঝে ডাটা আদান প্রদান করতে পারে, এর বাইরে ডাটা আদান প্রদান করতে পারে না। তাহলে কি হবে? এটা একটা সিম্পল নেটওয়ার্ক হবে, এখানে কোনো ইন্টারনেট থাকবে না। যখন আমি এই 4টার সঙ্গে একজন আইএসপির কাছ থেকে, আইএসপি আগেই বলেছি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, সেটা হতে পারে গ্রামীণ ফোন, মোবাইল কোম্পানি, বাংলা লিংক, রবি, যে কেউ হতে পারে, অথবা আমার এখানে যে ব্রডব্যান্ড সংযোগ যে দেয় সেও হতে পারে। যখন তাদের কাছ থেকে আমি এইখানে সংযোগ এনে কানেক্ট দিব, তখনই আমি ইন্টারনেটের সঙ্গে অ্যাক্সেস পাবো, সংযুক্ত হব। যতক্ষণ না আমি আইএসপি, যে মোবাইল কোম্পানি বলেন আর ব্রডব্যান্ড বলেন, এদেরকে আইএসপি বলা হয়, যখনই আমি এই আইএসপির সংযোগ ছাড়া নিজে নিজে নেটওয়ার্কের মধ্যে থাকবো, তখনই আসলে তাকে আমরা নেটওয়ার্ক বলছি। এই নেটওয়ার্ককে আমরা 3 ভাগে ভাগ করছি: লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান, এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান। আমরা এখন এগুলো দেখব। নেটওয়ার্ককে আমরা 3 ভাগে ভাগ করলাম: ল্যান, ম্যান, ওয়ান। ওকে, আমরা প্রথমে দেখেন ল্যান। ল্যান কি? ল্যান মানে বলছি লোকাল এরিয়া, মানে স্থানীয় ছোট পর্যায়ে। এটা ল্যানটা হচ্ছে ছোট পর্যায়ে। আমি বললাম আমার বাসায় 4টা কম্পিউটারে একটা নেটওয়ার্ক করলাম, এটা ল্যান। ডক্টর এম মিজানুর রহমান প্রফেশনাল কলেজে পুরো বিল্ডিংটাকে একটা নেটওয়ার্ক করলাম, এটা একটা ল্যান, একটা ছোট জায়গা, একটা বিল্ডিং। হ্যাঁ, তার মানে কি, ছোট ছোট জায়গাতে যখন আমরা অনেকগুলো কম্পিউটার সঙ্গে সংযুক্ত করব, তখন সেখানে আমরা সেটাকে আমরা ল্যান বলছি। একটু খেয়াল করে দেখেন, এখানে এখানে একটা সার্ভার থাকতে পারে, এটা একটা সার্ভার। এখানে ল্যাপটপ থাকতে পারে, অনেকগুলো ডেস্কটপ থাকতে পারে, এবং এখানে একটা হাব বা সুইচ বা রাউটার থাকতে পারে। এইগুলোই এইটুকুর এগুলোর সমন্বয়ে আসলে একটা ল্যান গড়ে ওঠে। এরপর ম্যান কি? ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এটা একটু বড়, ল্যানের চেয়ে একটু বড়। এখানে কি হয় দেখেন, এখানে অনেকগুলো ল্যান, এইটা একটা ল্যান, এইটা একটা ল্যান, এইটা আর একটা ল্যান, হ্যাঁ, এটা আর একটা ল্যান, এরকম অনেকগুলো ল্যান। যখন অনেকগুলো বলতে খুব বেশি না, একটা ছোট্ট শহরের মধ্যে বা একটা শহরের মধ্যে যখন বেশ কয়েকটা ল্যান পরস্পরের সঙ্গে সংযুক্ত হয়, তখনই তাকে আমরা ম্যান বলছি, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তখন তাকে আমরা এই যে দেখেন মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এই ম্যান বলছি। তো ম্যানটা কি? ল্যানের চেয়ে একটু বড়। সাধারণত এটা 50 থেকে 75 মাইল পর্যন্ত বিস্তৃত এলাকাকে বলা হয় ম্যান। আর ওয়ান, ওয়ান মানে হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, অনেক বড়। অনেক বড় মানে আসলে একাধিক শহর নিয়ে গড়ে উঠতে পারে। ঢাকা, চিটাগাং, রাজশাহী সবগুলোতে, ধরেন ঢাকাতে অনেকগুলো ল্যান বা ম্যান আছে, চিটাগাং অনেকগুলো ল্যান বা ম্যান আছে, রাজশাহীতে অনেকগুলো রয়েছে। এরকম ঢাকা, চিটাগাং, রাজশাহী সবগুলো নিয়ে যখন আমরা একসঙ্গে কানেক্টেড হয়ে যাব, তখন সেটাকে আমরা বলছি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এটাই আসলে এই ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা আসলে একটা বিস্তৃত নেটওয়ার্ক, এবং এটারই বড় বিস্তৃত পরিসরটা আসলে আমাদের ইন্টারনেট। সর্বশেষ যে পার্ট, সেটা হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। এই যে একদম প্রথম স্লাইডের কথা মনে আছে, প্রথম দিকের যে আমি 4টা কম্পিউটার কানেকশন দিয়েছিলাম, সেখানে অনেকগুলো এই যে নেটওয়ার্ক, কম্পিউটার গুলো একটা কম্পিউটার আর একটা কম্পিউটারের সঙ্গে কানেক্টেড থাকবে। একটা কম্পিউটার আর একটা সঙ্গে কোন সিস্টেমে কানেকশন থাকবে, সেই সিস্টেমটাকেই আসলে টপোলজি বলে, নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্কের প্রত্যেকটি ডিভাইস সমূহ কিভাবে একে অপরের সঙ্গে সংযুক্ত থাকবে, একটু খেয়াল করে দেখেন সংজ্ঞাটা। এই দেখেন, নেটওয়ার্কের প্রত্যেকটি ডিভাইস, এখানে কিন্তু কম্পিউটার বলি নাই, ডিভাইস বলেছি। নেটওয়ার্কে কম্পিউটিং সিস্টেমের যা কিছু আমরা কম্পিউটিং এর মধ্যে পড়ে, সবগুলোকেই ডিভাইস বলা হয় এখানে। সো নেটওয়ার্কের প্রত্যেকটি ডিভাইস সমূহ কিভাবে
একে অপরের সাথে সংযুক্ত থাকবে। এই সিস্টেমটাই আসলে আমাদের নেটওয়ার্ক টপোলজি। বিভিন্ন রকম হতে পারে, আমি কয়েকটা নাম এখানে দেখেন উল্লেখ করেছি: বাস টপোলজি, স্টার টপোলজি, রিং টপোলজি, মেশ টপোলজি, ট্রি টপোলজি, হাইব্রিড টপোলজি। এইগুলা হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। এই দেখেন এই পাশে এই যে প্রথম যে ইমেজটা দেখছেন আপনারা, সরি, প্রথম যে ইমেজটা দেখছেন এইটাকে আসলে আমরা বাস টপোলজি বলি। এখানে একটা রাস্তা, বাস রাস্তা দিয়ে চলাফেরা করে, সেই রাস্তা দিয়ে চলাফেরা করার মতো একটা টপোলজি এইটা। এখানে একটা স্টার টপোলজি, দেখেন এটা স্টারের মতো করে, এইটা একটা স্টারের মতো করে অবস্থানটা, স্টার টপোলজি। এখানে রয়েছে রিং টপোলজি। রিং টপোলজি একটা আংটির মতো চারপাশে গোল, গোলাকার মতো একটা বলা হয় এটাকে, এটা রিং টপোলজি। তারপর একটা মেশ টপোলজি, এখানে অনেকগুলো কানেকশন অনেক দিক দিয়ে। এবং এই পাশে একটা সর্বশেষ দেখিয়েছি আমি, ট্রি টপোলজি। প্রত্যেকটা টপোলজিরই কিছু সুবিধা অসুবিধা আছে, সেগুলো যখন আপনারা যদি আপনারা আরো বিস্তারিত জানতে চান, এটা আপনাদের খুব বেশি মাথা ঘামানোর দরকার নাই, কারণ এটা নিয়ে আপনাদের বিস্তৃত কোনো কোয়েশ্চেন আসবে না, জাস্ট এই নামগুলো মনে থাকলেই হবে। আর যদি কেউ পড়তে চান নিজ দায়িত্বে, নিজের যদি কারো আগ্রহ থাকে পড়ে নিতে পারেন। ইন্টারেস্টিং জিনিস আসলে, এই প্রত্যেকটার সুবিধা অসুবিধা আছে। যেমন এই বাস টপোলজিতে যদি আমি এখান থেকে কানেকশনটা ডিসকানেক্ট করে দেই, এখান থেকে ডিসকানেক্ট করে দিলে কিন্তু এই এক পাশ থেকে আরেক পাশে আর যোগাযোগ সম্ভব হবে না। ঠিক তাই রিং টপোলজিতে এখান থেকে যদি আমি যোগাযোগটা বিচ্ছিন্ন করে দেই, তাহলে কিন্তু এই দুইটা কম্পিউটারের মাঝে আর যোগাযোগ হবে না। হ্যাঁ, যার ফলে এই দিক দিয়ে আর কোনো ডাটা ট্রান্সফার করতে পারবে না। হ্যাঁ, প্রত্যেকটা এরকম সুবিধা অসুবিধা আছে। সো টপোলজি নিয়ে আমাদের এতটুকুই, বেশি আলোচনা করব না। তাহলে আমরা প্রথমে নেটওয়ার্ককে 3 ভাগে ভাগ করেছি, রাইট? ল্যান, ম্যান, ওয়ান, সেটা কি জিনিস সেটা দেখলাম। তারপর কয়েক নেটওয়ার্ক টপোলজির নাম জানলাম। এইবার আমি সর্বশেষ যেটা আলোচনা করব সেটা হচ্ছে একদম প্রথমে যে স্লাইডগুলো ছিল তার শেষের স্লাইড আমি ওখানে স্কিপ করে এসেছিলাম, সেই স্লাইডটা আসলে আমি এইখানে আলোচনা করব। দেখেন, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এইগুলো আপনাদের টিকা হিসেবে আসতে পারে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কে বলছি আমরা WWW। এখানে দেখেন আমরা এই যে এগুলোর নাম সবাই জানি, তাই না? গুগল, ইয়াহু, ফেসবুক, জুম, ব্লগার, এগুলা কোনটা কি সেইগুলো আসলে ধরা দেওয়ার জন্য আমি ইম্পর্টেন্ট কিছু টার্ম আপনাদের সঙ্গে আলোচনা করছি এখন। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, WWW, এটা কি? একটা উদাহরণ দিই, যেমন ধরেন slimsbd.com। এই যে slimsbd.com এর কথা আমরা বলছি, এটা আমার যে ওয়েবসাইটটার আমরা কথা বললাম, এই ওয়েবসাইটে দেখেন এইটা একটা পার্ট, www, এটা অংশ। এর মানে যখন আপনারা দেখবেন কোন, এটাকে কি বলে জানেন? এই যে slimsbd.com বললাম, www.slimsbd.com, এটাকে বলে URL, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, URL। সো ইউআরএল মানে হচ্ছে আমাদের এখানে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। যখন এই ধরনের কোন ইউআরএল দেখবেন, ইউআরএল বলছে, www দিয়ে যদি কোনোটা শুরু হয়, তার মানে বুঝবেন এটা একটা ইউআরএল এবং এটাকে আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলছি। তারপর যে অংশটা রয়েছে এখানে দেখেন slimsbd.com, এই পরের অংশ দেখেন slimsbd। এই slimsbd হচ্ছে আমার ডোমেইন নেম, এটাকে বলে ডোমেইন নেম। আর এইটাকে ডোমেইনের যে প্যাটার্নটা, টপ লেভেল ডোমেইন, TLD বলে। সো এত বিস্তারিত আপনাদের দরকার নাই, আপনারা শুধু এটা মনে রাখবেন যে এটাকে আমরা বলছি কি URL, পুরাটাকে URL বলছি। এবং যখনই এই ধরনের URL এ www থাকবে, তার মানে আসলে এটাকে ইন্টারনেটে একটা ওয়েবসাইটের ঠিকানাকে বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? একটা ওয়েবসাইটের ঠিকানা। এটা দেখে আমরা ওয়েবসাইটের অ্যাড্রেসের কথা বুঝবো। এটাকে কোথায় লিখতে হবে জানেন? ব্রাউজারের ইউআরএল আছে একটা, অ্যাড্রেস বার। আমি যদি সময় পাই এই ক্লাস শেষে একটা দেখাবো ব্রাউজারের অ্যাড্রেস বার কোনটা, দেখাবো আপনাদের। ওকে, এরপর রয়েছে ইমেইল। ইমেইল আমরা মোটামুটি সবাই জানি। যেমন ধরেন একটা অ্যাড্রেস এখানে দেখেন, info@slimsbd.com। ইনফো, এই যে যে অংশটা আমরা দেখেন, অ্যাট দিয়ে যদি এই ধরনের কোনো অংশ থাকে, সেটাকে আমরা বুঝাই ইমেইল অ্যাড্রেস। আমাদের প্রত্যেকের যেমন বাসার অ্যাড্রেস থাকে, তেমনি আমার সঙ্গে যোগাযোগ করার জন্য
যে অ্যাড্রেসটা থাকবে সেটা সেই ধরনের অ্যাড্রেসের নাম হচ্ছে এরকম info@slimsbd.com। আপনারা অনেকেই জানেন এই ইমেল অ্যাড্রেস। এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আমরা একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ করে থাকি। সেটা হতে পারে লিখিত ফর্মে, হতে পারে সেটা ছবির ফর্মে, হতে পারে ভিডিওর ফর্মে, অডিও ফর্মে, বা ডকুমেন্ট পাঠানো অ্যাটাচমেন্ট বলি আমরা, সেই অ্যাটাচমেন্ট দিয়েও আমরা যোগাযোগ করতে পারি। এরপর রয়েছে সেখানে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনের নাম আমরা জানি গুগল, ইয়াহু, বিং। আমরা কোনো কিছু হলেই বলি গুগল করো। তুমি এটা জানো না? গুগলে যাও, গুগল দেখো, গুগলে সার্চ করো। আমরা আজকাল গুগলে সার্চ করে এত সহজে বলি না, আমরা আরো স্মার্ট করে বলি গুগল করো, গুগল ইট, জাস্ট গুগল ইট। এটাকে বলে সার্চ ইঞ্জিন। অর্থাৎ গুগল কি করে, সারা পৃথিবীতে যত ওয়েবসাইট আছে, গুগল, ইয়াহু, বিং, এরা এই ওয়েবসাইট গুলো এক একজন প্রত্যেকটা পৃথিবীতে যত ওয়েবসাইট আছে সমস্ত ওয়েবসাইটকে এরা ইন্ডেক্সিং করে। গুগল, ইয়াহু, বিং এর মতো বড় বড় যে সার্চ ইঞ্জিন গুলো রয়েছে এরা ইন্ডেক্সিং করে তাদের সার্ভারে রাখে। যখনই আমরা কোনো কিছু জানতে চাই, প্রথমে এই সার্চ ইঞ্জিন গুলো তাদের সার্ভারে দেখে যে এই কিওয়ার্ডের সঙ্গে আমি যে সার্চ টার্ম দিয়ে সার্চ করেছি তাকে কিওয়ার্ড বলছি, এই কিওয়ার্ডের সঙ্গে কোন ওয়েবসাইট ম্যাচ করে, তখন তারা সেই ওয়েবসাইটকে আমাদের সামনে এনে দিচ্ছে। এটাই সার্চ ইঞ্জিনের কাজ। এরপর ব্লগিং এর নাম আমরা জানি, ব্লগার। বাংলাদেশে ব্লগার বলে তো একটা সময় একটা বেশ সমালোচিত অবস্থা ছিল, যে ব্লগার, হ্যাঁ, ব্লগার নিয়ে একটা নেগেটিভ একটা কথা ছিল। তো যারা ব্লগিং করে, অর্থাৎ ছোট ছোট কথা নিজের মনের ভাব প্রকাশ করার জন্য ক্ষুদ্র হয়তো এক পেজের কোনো লেখালেখি করেন, ছোটখাটো কোনো লেখালেখি করেন, তাদেরকে আসলে ব্লগার বলা হয়। তো এই ব্লগারের অনেকগুলো ব্লগিং সাইট রয়েছে, ব্লগ স্পট বা ব্লগার, somewhereblog.net, এগুলো হচ্ছে ব্লগিং সাইট। আপনারা এখানে সাহিত্য থেকে শুরু করে সমসাময়িক চিন্তা ভাবনা, রাজনীতি, অর্থনীতি, যে কোনো বিষয়ে লিখতে পারেন। অনেকেই আজকাল ব্লগিং করেন। সোশ্যাল নেটওয়ার্কিং, সামাজিক যোগাযোগ মাধ্যম, এখানে আমরা মনের ভাব প্রকাশ করতে পারি। এইটাকে অনেক সময় মাইক্রো ব্লগিং বলে থাকি আমরা, যারা অ্যাডভান্স লেভেলের কথাবার্তা বলি, অনেক সময় বলি মাইক্রো ব্লগিং। ফেসবুক, টুইটার, এগুলোকে মাইক্রো ব্লগিং বলা হয়। অর্থাৎ এখানে খুব বেশি লেখা যায় না, আপনি চাইলে শয়ে শয়ে পেজে এখানে লিখতে পারবেন না, কিন্তু একটা ব্লগে অনেক লেখা যায়। হ্যাঁ, কিন্তু আপনি টুইটারে যেমন লিমিট আছে ক্যারেক্টার, আপনি 160 ক্যারেক্টারের বেশি লিখতে পারবেন না, এই জন্য একদম মাইক্রো ব্লগ বলা হয় এটাকে। এগুলো আসলে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। এখানে আমরা একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ করি। আমি একটা পোস্ট করলে সঙ্গে সঙ্গে কয়েকশো লোকের কাছে সেটা হাজার খানেক লোকের কাছে পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, যারা পপুলার, লক্ষ লক্ষ ফ্যান আছে যাদের, তাদের কি হয়, একজন তারা কোনো পোস্ট করলে কয়েক সেকেন্ডের মধ্যে লক্ষ লক্ষ লোকের কাছে সেটা পৌঁছে যায়, রিয়াক্ট করে সেখানে, হ্যাঁ, লাইক করে, অ্যাংরি হয় অনেকে, হাহা দেয় অনেকে, তাই না? এগুলো রিয়াক্ট বলে। এগুলো সোশ্যাল নেটওয়ার্কিং এর ব্যাপার স্যাপার। তো ফেসবুক, টুইটার, এগুলোকে আমরা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বলছি। এবং সর্বশেষ যেটা আলোচনা করছি সেটা হচ্ছে আমরা এখন যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আজকে যোগাযোগ করছি আপনাদের সঙ্গে, এটাকে আমরা বলছি ভিডিও কনফারেন্সিং। ভিডিও কনফারেন্সিং এ কি করি আমরা, কি কি দিয়ে করি আমরা? জুম, স্কাইপে, ওয়েবএক্স, হ্যাঁ, এইগুলো দিয়ে। একসময় ইয়াহু মেসেঞ্জার ছিল, এখন আর ইয়াহু মেসেঞ্জার নাই। এই যে ইয়াহু মেসেঞ্জার যে কি জনপ্রিয় ছিল সেই সময়, হ্যাঁ, কোনো কিছু হলে আমরা বলতাম মেসেঞ্জারে বসিস। হ্যাঁ, তখন কিলোবাইট হিসেবে ইন্টারনেট হতো। আমরা তখন যে ইন্টারনেট ইউজ করতাম সাইবার ক্যাফেতে গিয়ে, সর্বোচ্চ স্পিড পেতাম 128 কেবিপিএস থেকে 256 কেবিপিএস, এর বেশি স্পিড আমরা কোনো সময় পেতাম না। ভালো যদি কোনো সাইবার ক্যাফে হতো সেখানে 256, না হলে 128 কেবিপিএস এ স্পিড থাকতো। তখন ইয়াহুতে একটা ছবি আপলোড করতে, ইয়াহু মেসেঞ্জারে একটা ছবি আপলোড করতে অনেক সময় লাগতো। আর এখন কি করছি আমরা? লাইভ ব্রডকাস্ট করছি। হ্যাঁ, লাইভ ব্রডকাস্ট, চিন্তা করা যায় কত ডাটা লাগে সেখানে, কত ভিডিও লাগে সেখানে। এই লাইভ ব্রডকাস্টিং আমরা আজকাল করতে পারছি এই ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে। সো দিস ইজ আওয়ার ক্লাস টুডে। আমরা যদি এরপরে সুযোগ পাই আমরা আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তো আমি একটু আপনাদেরকে বলেছিলাম যে অন্য কোনো বিষয় আমি একটু দেখাইতে পারি কিনা, একটু আমি দেখি, চেষ্টা করি পারি কিনা। রেকর্ডিংটা বন্ধ রাখতে পারি আমরা।